আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটি শুরু করব। এটি ফিজিক্যাল কেমিস্ট্রির একটি পার্ট। তো এই চ্যাপ্টারটি থেকে উচ্চ মাধ্যমিকে শেষে যে 3x5 = 15 মার্কসের যে 5 মার্কসের কোশ্চেনগুলো থাকে, তার মধ্যে একটি 5 মার্কসের কোশ্চেন এই কাইনেটিক্স চ্যাপ্টারটি থেকে থাকে। এবং এই চ্যাপ্টারটির বিশেষত্ব হচ্ছে এইচএসে বিগত বছরগুলিতে কিন্তু এই চ্যাপ্টার থেকে অথবা থাকে। 5 মার্কসের কোশ্চেনের অর্থ সাধারণত নাম্বার বিভাজনটা এই টাইপের হয়ে থাকে, বা 2+3 বা 1+1 +1+2 এই টাইপের বিভাজন থাকে, এবং এই কোশ্চেনটিতে কিন্তু উচ্চ মাধ্যমিকে অথবা থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারটি কিন্তু তুলনামূলক স্কোর করতে সুবিধা হবে, কারণ অথবাও থাকে। তো এই চ্যাপ্টারটি কিসের উপর সেটা প্রথমে বলি। এই চ্যাপ্টারটিতে আমরা যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয় তার গতির উপর এই চ্যাপ্টারটি মূলত, মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার ক্রম, এই সবের উপর এই চ্যাপ্টারটি দাঁড়িয়ে আছে। তো এই চ্যাপ্টারটির বাংলা নাম কি? রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স। তো বিক্রিয়ার গতি প্রকৃতির উপর এই চ্যাপ্টারটি আছে। তো এবার প্রথম দিন আমরা যে টপিকটি পড়ব সেই টপিকটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। আমরা প্রথম দিন এই টপিকটির উপর শুরু করব। এই চ্যাপ্টারটা বিক্রিয়ার হার মানে গতি। চ্যাপ্টারটির নাম বোঝা যাচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, তার মানে বিক্রিয়াটির গতির উপর মানে নির্ভর করে চ্যাপ্টারটি আছে। তো প্রথমেই আমরা কি পড়ব? রাসায়নিক বিক্রিয়ার হার। তো রাসায়নিক বিক্রিয়া সাধারণত কী টাইপের হচ্ছে? যদি এটিকে একটা রাসায়নিক বিক্রিয়া ধরি, তাহলে এই পদার্থগুলিকে আমরা বলি কি বলি? এই পদার্থগুলিকে আমরা বলি বিক্রিয়ক পদার্থ, আর এই পদার্থগুলি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বোঝা গেছে? তো একটি বিক্রিয়া যখন শুরু হয় তখন কি হয়? যখন বিক্রিয়াটি যখন শুরু হচ্ছে তখন কিন্তু এদের গাঢ়ত্ব কী থাকে? তখন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কী থাকে? 0 থাকে। মানে বিক্রিয়াটা, এর মধ্যে বিক্রিয়াটি ঘটছে, তাহলে প্রথমে আমরা বিক্রিয়ক পদার্থ নেব। মানে প্রথমে এই মিশ্রণে কে কে আছে? এ আর বি আছে। এবার এ আর বি বিক্রিয়া করে আস্তে আস্তে কি তৈরি করবে? সি আর ডি তৈরি করবে। তার মানে ইনিশিয়ালি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়াটি শুরু হচ্ছে তখন সেখানে কেবলমাত্র কি পদার্থ থাকবে? বিক্রিয়ক পদার্থগুলি থাকবে। এবং যত বিক্রিয়াটি অগ্রসর হবে তত কি হবে? তত বিক্রিয়াজাত পদার্থগুলি উৎপন্ন হবে। অর্থাৎ যত বিক্রিয়ার টাইম এগোতে থাকবে তত বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে? বাড়তে থাকবে। আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হতে থাকবে? কমতে থাকবে। এই ঘটনাগুলি তোমরা অবশ্যই ক্লাস 11-এ সাম্যাবস্থা চ্যাপ্টারটিতে কিছুটা আইডিয়া পেয়েছ। তো আমরা যদি বিক্রিয়ার গাঢ়ত্বের সঙ্গে সময়ের একটি লেখচিত্র অঙ্কন করি, গাঢ়ত্বের সাথে কার লেখচিত্র করছি? সময়। তো ক্লাস 11-এও নিশ্চয়ই তোমরা এই ধরনের গ্রাফ পড়েছ। তো এইটা কি? এটি হচ্ছে বিক্রিয়ক পদার্থের গ্রাফটা হচ্ছে এইরকম, বুঝিয়ে দিচ্ছি আমি। আর এটি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে গ্রাফটা এরকম আসবে, তাই তো? আচ্ছা, আমরা একটা তুলনামূলক এবার একটা ইজি বিক্রিয়ার দিকে তাকাই। এটা বোঝা গেছে। একাধিক বিক্রিয়ক বা বিক্রিয়াজাত না নিয়ে আমরা শুরুতে একটি বিক্রিয়ক ও একটি বিক্রিয়াজাত পদার্থের এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। ধরা যাক এই এ থেকে বি, এটি হচ্ছে একটি বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা টানি, তাহলে এই গ্রাফটা হচ্ছে এ এর ক্ষেত্রে, এই গ্রাফটা হচ্ছে বি এর ক্ষেত্রে। কেন হচ্ছে এটা?
কারণ আমি প্রথমে এই গ্রাফটাকে বোঝাই, এই গ্রাফটাকে আগে বোঝাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সময়ের অ্যাক্সিস। সময়ের অ্যাক্সিস মানে এখানে সময় কত, 0, ওই বিন্দুতে সময় কি 0। সময় 0 মানে কি, সময় 0 মানে হচ্ছে বিক্রিয়াটা শুরু হয়নি, শুরু হবে, মানে বিক্রিয়ার শুরুতে। এবার খেয়াল করে দেখো, যখন বিক্রিয়াটি শুরু হয়নি তখন এর গাঢ়ত্ব কত, 0, আর এর গাঢ়ত্ব পুরোটাই এর গাঢ়ত্ব। এটাকে আমরা এটি দিয়ে ডিনোট করতে পারি, A1 দিয়ে ডিনোট করতে পারি, যাই হোক। তো বিক্রিয়ার A0 দিয়ে ডিনোট করতে পারি, A0 দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো বিক্রিয়াটি যখন শুরু হয়নি তখন সেখানে বিক্রিয়াটি শুরু না হয় সেই কন্টেনারে কেবলমাত্র কে আছে, এ আছে। আমরা যে গাঢ়ত্ব নিয়ে শুরু করেছি এর সেই গাঢ়ত্বটাই আছে। এবার যত বিক্রিয়াটি অগ্রসর হবে তত বিক্রিয়ক পদার্থ গাঢ়ত্ব কমবে, বিক্রিয়া যতটা আস্তে 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 তৈরি হবে। আবার রিপিট করছি, বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে মানে যখন টাইম t=0, বিক্রিয়া শুরুতে একদম শুরুর অবস্থায়, তখন বি এর গাঢ়ত্ব কত, তখন বি এর গাঢ়ত্ব 0। কেন, কারণ বিক্রিয়াটা যদি স্টার্ট না হয় তাহলে বি তো তৈরি হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে ইনিশিয়ালি t=, যখন 0 মানে সময় 0, তখন বি এর গাঢ়ত্ব কত, বি এর গাঢ়ত্ব এই অ্যাক্সিসটাও 0। এবার যত সময় যাবে এর গাঢ়ত্ব আস্তে 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 একটা টাইম পর্যন্ত কী হবে, বাড়বে। ওকে, এবং যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে তখন বি এর গাঢ়ত্বটা 0, এটা বি এর সাপেক্ষে টানছি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে বিক্রিয়াজাতর সাপেক্ষে। তাহলে বিক্রিয়াজাতটা আস্তে 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 0 থেকে আস্তে 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 বাড়ছে। তেমনি তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত ছিল, যে কত ছিল বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আমি যেটা নিয়ে স্টার্ট করেছিলাম সেইটাই ছিল। ধরা যাক তখন ছিল 50 একক। তো এইটা যদি 50 একক হয় মানে আমি যেটা নিয়ে স্টার্ট করেছি, বা এটা যদি A0 বলি, এটাকে A0 বললাম। A0টা কি, A0টা হচ্ছে বিক্রিয়ার শুরুতে এর গাঢ়ত্ব, মানে আমি যেটা নিয়ে বিক্রিয়াটা স্টার্ট করছি। তো এইটা কি হবে, যত টাইম বাড়বে, ধরো এটা আমি 50 নিয়ে স্টার্ট করেছিলাম, এটা ধরলাম A0টা হচ্ছে 50, যত সময় যাবে 50টা আস্তে আস্তে কমবে, কিন্তু 49, 48, এর গাঢ়ত্বটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে 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 তৈরি হবে, মানে এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে, বি এর গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে, বাড়বে। তো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যত সময় যাবে গাঢ়ত্ব আস্তে 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 কী হবে, কমবে। বোঝা গেছে? তো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে গাঢ়ত্ব এবং বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, হ্যাঁ, এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্রটি এইরূপ হবে। বোঝা গেল? তার মানে আমরা কি শিখলাম, যে যত কোনো বিক্রিয়ার যত সময় আস্তে আস্তে বাড়বে, মানে বিক্রিয়াটা যত আস্তে আস্তে ঘটবে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পাবে, বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হবে, তাই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। বোঝা গেছে? তো আমরা এবার চলে যাব রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে। রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় প্রতি একক সময়ে, ঠিক আছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় অথবা যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয় তাকে বলছি বিক্রিয়ার হার। খেয়াল করো, এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো টাইম কি, প্রথমে 0তে এর গাঢ়ত্ব একটা ছিল, আমরা সে ধরে নিতে পারি সেটা A0 ধরে নিতে পারি, সেটা A1 ধরে নিতে পারি, যাও ধরতে পারি। তো যাই হোক, এটা ধরলাম A0, আর এটা তখন ছিল 0। টাইম t=tতে যখন t সময় পড়ে এর গাঢ়ত্ব যদি AT হয়, ঠিক আছে, তো এর গাঢ়ত্বের একটা কি ঘটলো, একটা গাঢ়ত্বের পরিবর্তন ঘটলো, তো গাঢ়ত্বের একটা পরিবর্তন হলো। তো এই পরিবর্তনটায় কি হচ্ছে, এর গাঢ়ত্বটা আগে বেশি ছিল, আস্তে আস্তে গাঢ়ত্ব কি হলো, কমলো। তার মানে এই রাসায়নিক বিক্রিয়ার হারটা হচ্ছে কি বিক্রিয়ক পদার্থের কি গাঢ়ত্বের হ্রাস, বিক্রিয়ক পদার্থের
গাঢ়ত্ব হ্রাস ডিভাইডেড বাই কী হবে, সময়ের পরিবর্তন বা সময়, একক সময়ে বলেছি, ডিভাইডেড বাই কী হবে, সময়। মানে বিক্রিয়ার হার আমরা বলছি বিক্রিয়ক পদার্থ কি হচ্ছে, বিক্রিয়ক পদার্থ এর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। তার মানে এই যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমছে, এই কমাটাকে আমরা বলছি অন্তর্হিত। বিক্রিয়ক পদার্থ এখানে কতটা অন্তর্হিত হয়েছে, এখানে বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়েছে এই পরিমাণ, মানে কতটা কমেছে এইটা, ডিভাইডেড বাই T-0। মানে তার মানেটা কী হলো, তার মানে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বের হ্রাস হলো তাকে সময়ের রেসপেক্টে, সময়ের পরিবর্তনে, মানে সময়ের ব্যবধানটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাকে আমরা বলতে পারি বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার হার। বোঝা গেছে? তেমনি যদি বিয়ের সাপেক্ষে বার করি, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বার করি, তাহলেও বলা যাবে এর গাঢ়ত্বেরও যেরকম পরিবর্তন হবে, যদি সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট থাকে 1 মোল করে, এর সাপেক্ষেও যেরকম পরিবর্তন হবে ওর সাপেক্ষেও সেরকম পরিবর্তন হবে। এবার আমি একটা অন্যরকম এক্সাম্পল নিয়ে দেখাই। আমি 0 থেকে নিলাম না, মাঝখানে কোনো একটা মাঝখানের ব্যবধান থেকে আমরা নিচ্ছি। তো আমরা ধরছি যে T1 সময়ে বিক্রিয়াটা 0 থেকেই স্টার্ট হয়েছে, কিন্তু আমি মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে, যে জায়গাটা ধরো T1 সময়ে আমরা দেখছি বিক্রিয়কের গাঢ়ত্ব A1, আর T2 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব কত, A2। তো এখানে আমরা যদি বিক্রিয়ার হার বার করি, তাহলে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে বিক্রিয়ার হার। আশা করি বোঝা গেল। তার মানে গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই কিসের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তো বিক্রিয়ার হারকে এবার এই বিক্রিয়াটির ক্ষেত্রে, তেমনি বিয়ের ক্ষেত্রেও লিখতে পারি। এটা যদি B1 আর B2 হয়, তাহলে লিখতে পারবো, কি লিখতে পারবো, B2 মাইনাস B1 বাই T2 মাইনাস T1। বোঝা যাচ্ছে? তার মানে বিক্রিয়কের সাপেক্ষেও বার করতে পারি, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও আমরা হার বার করতে পারি। যার সাপেক্ষে বার করব তার গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। বিক্রিয়ার হার হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। কিন্তু এখানে একটি কথা বলার আছে। কি কথা? যে তার মানে আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার যদি লিখি, বিক্রিয়া হার, এটা আর দিয়ে লিখছি, রেট অফ রিয়াকশান, ইংরেজি হচ্ছে রেট অফ রিয়াকশান। তো বিক্রিয়ার হার ইকুয়াল টু কী লিখছি, ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা বি। একই বেরোবে নিশ্চয়ই, এর সাপেক্ষে করলেও যা বেরোবে বি এর সাপেক্ষে করলেও তাই বেরোবে, কারণ আমরা যদি বিক্রিয়ক পদার্থের হ্রাসের সাপেক্ষে দেখি তাহলে ওইটারও বৃদ্ধির সাপেক্ষে একই আসবে। বোঝা গেছে? কিন্তু এখানে যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যদি আমরা বিক্রিয়ার হার বিক্রিয়কের সাপেক্ষে বার করি, তাহলে আমরা সামনে একটি কী চিহ্ন দেবো, একটি মাইনাস চিহ্ন দেবো। এই মাইনাস চিহ্নটি কেন দেবো আমরা একটু পরেই বিক্রিয়ার হারের শ্রেণীবিভাগ পড়িয়ে বোঝানোর সময় আমরা ওটা বলে দিচ্ছি কেন দেবো। তবু এখানে আমরা একটু বলছি, খেয়াল করে দেখো একটু। যদি বিক্রিয়ার, কেন নেগেটিভটা নিচ্ছি পরে আবার বলবো, যদি এইটা আমরা করি, ঠিক আছে, যদি আমরা বিক্রিয়ার হার করি তাহলে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তোমরা এখানে একটু একটা জিনিস খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো কেন এটা হবে, কারণ এখানে T1 সময়ে এর গাঢ়ত্ব কত ছিল, A1, T2 সময়ে এর গাঢ়ত্ব কত হলো, A2। তাহলে T1 সময়টা নিশ্চয়ই কম, মানে 0 থেকে স্টার্ট হয়েছে, ধরো T ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়েছে, T1 T2, আস্তে আস্তে টাইম বাড়ছে। তাহলে টাইম যত বাড়বে তত এর গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে, কমবে। তার মানে A1 এর থেকে A2টা ছোট। বোঝা যাচ্ছে? এক্সাম্পল দিচ্ছি, ধরো A থেকে B, ঠিক আছে, A থেকে B,
জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিন্তু, হ্যাঁ। ধরো 5 সেকেন্ড সময় এর গাঢ়ত্ব ছিল 20, এক্সাম্পল। 7 সেকেন্ড সময় এর গাঢ়ত্ব নিশ্চয়ই কমে গিয়ে কী হয়ে যাবে, 18 বা 15 এরম হয়ে যাবে। যত সময় যাবে, আবারও বলছি, যত সময় যাবে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কী হয়, কমে। বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কী হয়, বাড়ে। সময় যত ইনক্রিজ করবে, মানে ধরো টি সমান যখন 0, বিক্রিয়া শুরু হয়নি, তখন ধরো এটা 30 ছিল, এটা যখন 30 ছিল এ কিন্তু 0 ছিল। এবার যত সময় যাবে 5 সেকেন্ড পরে এর গাঢ়ত্ব কী হলো, একটু কমলো, এর গাঢ়ত্ব কিন্তু কী হলো, বাড়লো। আবার 7 সেকেন্ড পরে এরটা আরও কমলো, এরটা কী হলো, বাড়লো। বোঝা যাচ্ছে কি বলছি? তার মানে সময় যত এগোতে থাকবে তত বিক্রিয়কের গাঢ়ত্ব কী হবে, বিক্রিয়কের গাঢ়ত্ব কমবে, বিক্রিয়াজাতের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হবে, বাড়বে। তার মানে এখানে A2টা থেকে A1টা বড়। তার মানে খেয়াল করে দেখো, এই টার্মটা কী টার্ম, নেগেটিভ টার্ম। এ বড়, এ ছোট, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ আসে, যার কারণে এখানে একটা অলরেডি নেগেটিভ চলে আসছে, কিন্তু বিক্রিয়ার হার কোনো দিনও নেগেটিভ হতে পারে না, তাই সামনে একটা নেগেটিভ বসাতে হয়। বোঝা গেল? আবার বলছি, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি এই নেগেটিভটা না দিতাম, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি আমরা হার বার করি, তাহলে এই ডেল্টা এর মানটা কিন্তু সবসময় নেগেটিভ হয়। এবার বিক্রিয়ার হার তো আর নেগেটিভ হতে পারে না, হার, গতিবেগ, হার, এগুলো কি নেগেটিভ হতে পারে না। তাহলে এটা যেহেতু নেগেটিভ আসছে, তাই ব্যাপারটাকে, মানটাকে পজিটিভ করার জন্য সামনে আমরা একটা কী করি, নেগেটিভ দিই। তার মানে আমরা কী শিখলাম, আমরা শিখলাম বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি বিক্রিয়ার হার বার করি, সে বিক্রিয়ক পদার্থ একাধিক থাকুক আর অনেক কটা থাকুক বা একটাই থাকুক, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি হার বার করি তাহলে সামনে একটা নেগেটিভ দেবো, বিক্রিয়াজাতের সাপেক্ষে যদি করি তাহলে সামনে পজিটিভ দেবো। এবার আমরা চলে যাব কয়েকটি উদাহরণে। উদাহরণ না দিলে ব্যাপারটা পরিষ্কার হবে না। আরেকটা পয়েন্ট বলার বাকি আছে, বলছি, উদাহরণটা দিলেই বলে দিচ্ছি। এরকম বিক্রিয়া আছে, ঠিক আছে? তো এই বিক্রিয়ার সাপেক্ষে হার কী হবে, হার কিন্তু আমরা যে কোনো একটা সাপেক্ষে বার করতে পারি, সব একই হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এই দুটো হার কী করেছি, বিক্রিয়কের সাপেক্ষে করেছি। বিক্রিয়কের সাপেক্ষে করলেই সামনে মাইনাস দেবো। কেন দেবো বললাম, আবারও বলবো একটু পরে। আর বিক্রিয়াজাতর সাপেক্ষে করলে সামনে কী দেবো, প্লাস দেবো। ক্লিয়ার? ঠিক আছে। এবার এই এক্সাম্পলটাকে আমি একটু মডিফাই করছি। হ্যাঁ, ধরো এই রকম আছে, এরম আছে। যদি এরম থাকে তাহলে এইটা কিন্তু 1 মোলের জন্য, যদি এরকম থাকে তাহলে সামনে কি হয়ে যাবে, যে সংখ্যাটা থাকবে তাকে দিয়ে ভাগ হয়ে যাবে, বাকি সব এক নিয়ম। বোঝা যাচ্ছে? এবার মনে হতে পারে, স্যার এই ভাগটা কেন হলো, কেন 2 দিয়ে ভাগ হলো, গুণ হলো না কেন, ভাগ হলো কেন? তোমরা খেয়াল করে দেখো, যদি এই বিক্রিয়াটা থাকে তাহলে স্টয়কিওমেট্রিতে কী বলছে, 2 মোল এর সঙ্গে 1 মোল বি বিক্রিয়া করছে, তাই তো? তাহলে এটার গাঢ়ত্ব যে হারে কমবে, এটা দেখো দ্বিগুণ হারে কমবে, মানে একটা বি এর সাথে কটা এ বিক্রিয়া করছে, 2টো। তাহলে এরটা কি হচ্ছে, এর চেঞ্জটা দ্বিগুণ হারে হচ্ছে এখানে, তাই 2 দিয়ে ভাগ হলো। বোঝা যাচ্ছে? আবার রিপিট করছি, 2টো এ বিক্রিয়া করছে একটা বি এর সাথে। তাহলে আমি যদি এই ভাগটা না করতাম, তাহলে আমি কি দেখতাম, যদি ভাগটা না করতাম, বি যে হারে কমছে এ কিন্তু তার দ্বিগুণ হারে কমে যাচ্ছে। মানে একটা বি কমলে 2টো এ কমছে, 2টো বি কমলে 4টে এ কমছে। বোঝাতে পারছি? একটা বি কমলে 2টো এ কমছে। তেমনি যদি বি এর গাঢ়ত্ব ধরো এ একক কমলো, এক্সাম্পল, বি এর গাঢ়ত্বের পরিবর্তনটা, মানে যদি এই ডেল্টা বিটা ধরো সাপোজ এ হলো, ডেল্টা বিটা ধরো এ হলো, তখন কিন্তু ডেল্টা এটা কিন্তু এর পরিবর্তন কিন্তু কী হয়ে যাবে, 2a। তাহলে বি এর গাঢ়ত্বের পরিবর্তন, আমি ধরে নিচ্ছি একটা এক্সাম্পল,
বি এর গাঢ়ত্বের পরিবর্তন যদি এ হয় তাহলে ডেল্টা এ এর গাঢ়ত্বের পরিবর্তন কী হবে, সামনে 2 আছে, দ্বিগুণ পরিবর্তন হবে 2 এ, তাই আমি এখানে সামনে কত দিয়ে ভাগ করে দিচ্ছি, হাফ দিয়ে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল কি বললাম? রিপিট করছি, যদি ডেল্টা বি এর গাঢ়ত্বের পরিবর্তন এটা আসে তাহলে ডেল্টা বি ডেল্টা টি, তাহলে এর পরিবর্তন ধরো এ এসছে এ, আর ডেল্টা এ বাই ডেল্টা টিতে এর পরিবর্তনে আসবে কত, 2a। ডেল্টা টি নিচেটা সেম আছে, তাহলে 2a আসছে, তাই এখানে হাফ দিয়ে ভাগ করতে হবে, সমান হবে। বোঝা গেছে? মানে বিটা যে তুলনায় গাঢ়ত্বের হ্রাস হবে, এটা কিন্তু এর গাঢ়ত্ব কিন্তু বি এর গাঢ়ত্ব যে গাঢ়ত্ব রেটে হ্রাস হবে, এর গাঢ়ত্ব কিন্তু দ্বিগুণ কমতে থাকবে, তাই সামনে 2 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। আর সাইনটার ব্যাপার একই, বিক্রিয়কের সাপেক্ষে হার করলে মাইনাস, বিক্রিয়কের সাপেক্ষে হার মাইনাস, বিক্রিয়াজাত প্লাস প্লাস। বোঝা গেছে? তো এই ধরনের তোমরা হার বার করা বাড়িতে আরও প্র্যাকটিস করবে। তোমরা যে কোনো বই যদি স্টাডি করো, ছায়া বা সাঁতরা যে বই স্টাডি করো, তোমরা কি করবে, তোমরা ওখান থেকে এই যে হার বার করালাম, ধরো এরম একটা আছে, তো এখান থেকে হার বার করার অঙ্ক দিতে পারে, তুমি আগে হারটা তোমরা কি করবে, লিখে নেবে। দেখো বোঝা যাচ্ছে কি না। বোঝা গেছে? তো আগে হারটা বার করে নিলাম। এবার কোনো অঙ্কে মানে অঙ্ক থাকতে পারে, এই যে বি এর সাপেক্ষে হারটা দিয়ে দিল, সি এর সাপেক্ষে হারটা দিয়ে দিল, ঠিক আছে, বা এই এ আর বি আমরা এইগুলোকে বলছি অন্তর্হিত হওয়া, যেটা কমছে সেটাকে আমরা কি রসায়নের ভাষায় কি বলছি, অন্তর্হিত হওয়া। তার মানে বিক্রিয়ক পদার্থগুলো কী হচ্ছে, অন্তর্হিত হচ্ছে। তো তোমাকে এই একটা মান দিয়ে দিতে পারে, এটা বার করতে দিতে পারে, তো তখন তোমায় কিন্তু এই সমীকরণটাকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা নিউমেরিক্যাল প্রবলেমে অবশ্যই আসবো, তার আগে আজকে বিক্রিয়ার হারটা করে নিই আর একটু। আচ্ছা, এবার আমরা চলে যাব আর একটা এক্সাম্পলে যাই। এটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, করবে, একটু বলে দিচ্ছি আমি, একটা বলে দিই, অবশ্যই মাইনাস আসবে N2 সাপেক্ষে যখন করব, ডেল্টা N2 বাই ডেল্টা টি 1 বাই এটা দিয়ে ভাগ হবে, মানে 2টা ওপরে চলে যাবে। বোঝা গেল? এই যে সামনে যে সহগটা আছে সেটা দিয়ে ভাগ হবে, তাহলে 1/2, 2টা ওপরে চলে যাবে, তাহলে বাকিগুলো করতে পারবে। পরেরটাই 1/3/2 হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে রাসায়নিক বিক্রিয়ার হার এর শ্রেণী বিভাগে। রাসায়নিক বিক্রিয়ার হার কত ধরনের হতে পারে? রাসায়নিক বিক্রিয়ার হার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। অবশ্যই এইচএসের জন্য বলছি, এই দুটির পার্থক্য করে রাখবে, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, পার্থক্য কিন্তু করতে হবে। ঠিক আছে? পার্থক্যটা কিন্তু এইচএসে এই ধরনের কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে। আচ্ছা, গড় বিক্রিয়ার হার কাকে বলছি? গড় বিক্রিয়ার হারের আমরা সংজ্ঞা এইভাবে বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ও উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে আমরা বলি গড় বিক্রিয়ার হার। এটা কিন্তু আমি অলরেডি বিক্রিয়ার হার বোঝাতে গিয়ে কিন্তু আমি গড় বিক্রিয়ার হারটা অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে? তো এবার আমরা একটু গ্রাফের সাহায্যে বুঝি। অলরেডি বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা গাঢ়ত্ব, সময়। এটা কার গাঢ়ত্ব? বিক্রিয়কের গাঢ়ত্ব। মানে দুটো গ্রাফকে আগে এই যে দুটো গ্রাফ ছিল, এটা চিনার আগে যে দুটো গ্রাফ ছিল, আমি গ্রাফ দুটোকে আলাদা করে দিলাম। একটা বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, আর এটা হচ্ছে, এই গ্রাফটা হচ্ছে, দুটোকে আলাদা করে দিয়েছি, এটা বিক্রিয়াজাতর গাঢ়ত্ব।
বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, আর এটা হচ্ছে সময়। প্রথম যে গ্রাফটা এঁকেছিলাম দুটোকে আলাদা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা তো হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই পয়েন্টে এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এই মাত্র, আবার গ্রাফের সাহায্যে বোঝাচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। দেখো, দেখো T1 সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল A1, T2 সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল A2। তাহলে এটা হচ্ছে সময়ের ব্যবধান, এটা হচ্ছে গাঢ়ত্বের ব্যবধান। তাহলে এবার বিক্রিয়ার হার, গাঢ়ত্বের ব্যবধান, সরি এখানে ভেঙে দেখাই, গাঢ়ত্বের ব্যবধান কত হচ্ছে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই সময়ের ব্যবধান T2 মাইনাস T1, ঠিক আছে। তো এইটা এলো। আচ্ছা, এখানে এবার এটা হচ্ছে গাঢ়ত্বের ব্যবধান। এবার একটু আগে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, যেহেতু এখানে কি ঘটনা ঘটছে, এখানে ঘটনা ঘটছে, দেখো A2টা গ্রাফের সাহায্যে পরিষ্কার বোঝা যাবে, A1 এর থেকে ছোট, A2 ছোট, A1 বড়। তাহলে গ্রাফের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে A1 এর মানটা বড় আর A2-র মানটা কি ছোট, A1 বড়, A2 ছোট, A1টা বড়, A2টা ছোট। তাহলে A1 যদি বড় হয়, A2 যদি ছোট হয়, তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে A2 মাইনাস A1 এর মান কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, এর মান নেগেটিভ হচ্ছে। A2 মাইনাস A1, তাহলে এর মান কি হচ্ছে, এর মানটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তো এর মানটা নেগেটিভ হচ্ছে, কিন্তু আমরা জানি বিক্রিয়ার হার কি নেগেটিভ হতে পারে না। যেহেতু বিক্রিয়ার হার নেগেটিভ হতে পারে না, তার মানে এখানে কি আসছে, এখানে ডেল্টা এ বাই ডেল্টা টি হচ্ছে, এই মানটা কিন্তু নেগেটিভ হচ্ছে, কিন্তু বিক্রিয়ার হার নেগেটিভ হতে পারে না, তাই সামনে এই ঋণাত্মক চিহ্নটি আসছে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা বি এর সাপেক্ষে দেখাই, যদি বি এর সাপেক্ষে দেখাই, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে অর্থাৎ বি এর সাপেক্ষে দেখাই, তার সেখানে যদি দুটো পয়েন্ট নিই আমরা, এটা হচ্ছে T1, এটা কত B1, T2 B2, বোঝা গেছে? তাহলে এখানে কোনটা বড়, দেখো B2টা বড়। আর আমরা সবসময় জানি বিক্রিয়ার হার একবার লিখে দিচ্ছি, আর ইকুয়াল টু কী হবে, সবসময় গাঢ়ত্বের পরিবর্তন কি হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, লাস্টেরটা মাইনাস শুরুরটা, এটাই সবসময় পরিবর্তন ধরে এসেছি আমরা। তাহলে কী হলো, B2-র গাঢ়ত্ব, B2 মাইনাস B1 হচ্ছে, আর নিচে হচ্ছে T2 মাইনাস T1। এবার এই দুটোর মধ্যে তোমরা পরিষ্কার দেখো, B2টা বড়, B1টা ছোট, তাই এর সামনে কিন্তু আমাদের কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ এটা অটোমেটিক, এর ভ্যালুটা অটোমেটিক কি পজিটিভ। তার মানে এই বিক্রিয়ার হার কী দাঁড়ালো, এই বিক্রিয়ার গড় হার বা অ্যাভারেজ রেট দাঁড়ালো, একটু আগে আমরা শিখেওছি, আরেকবার অ্যাভারেজ রেটটা পড়লাম, ওকে। তো বোঝা গেল কেন এই মাইনাসটা আসছে, এই মাইনাসের তাৎপর্য কী সব বোঝা গেছে আশা করি। যদি এর সামনে 2 থাকতো তাহলে কিন্তু এখানে কী হয়ে যেত, হাফ হয়ে যেত, এখানেও হাফ হয়ে যেত, ঠিক আছে। তো এই হচ্ছে বিক্রিয়ার গড় হার। এবার আমরা চলে যাব বিক্রিয়ার তাৎক্ষণিক হার। তাৎক্ষণিক হার কথাটার মধ্যেই বুঝতে পারছো, তাৎক্ষণিক কথা মানে কি, খুব স্বল্প সময়ের ব্যবধানে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা একটু আগে যে হারটা বার করলাম, আমরা কিসে চলে যাচ্ছি এবার, একটু আগে পড়লাম গড় হার, এবার আসছি তাৎক্ষণিক হার, বিক্রিয়ার তাৎক্ষণিক হার, ঠিক আছে। তো এই বিক্রিয়ার হার কি ছিল, দেখো এইটা ছিল বিক্রিয়ার হার, ঠিক আছে। এটা ছিল বিক্রিয়ার কী হার, গড় হার, গড় বিক্রিয়ার হার। তো তাৎক্ষণিক বিক্রিয়ার হার বললে কি হবে, তাৎক্ষণিক বিক্রিয়ার হার বললে তোমরা আমার থেকে ভালো জানবে, কি হয়ে গেল, লিমিট ডেল্টাতে টি টেন্স টু 0, মানে সময়ের ব্যবধান যেটা ছিল এটা কি হয়ে গেল, তাৎক্ষণিক তখনই বোঝাবে যখন এটা টেন্স টু
জিরো হয়ে যাবে, মানে সময়ের ব্যবধানটা খুব ক্ষুদ্র হয়ে যাবে। তাৎক্ষণিক কথাটার মাঝেও বুঝতে পারছো। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে বোঝাবে কি, একদম ফ্র্যাকশান অফ সেকেন্ডের তফাতের, মানে ডেল্টাটি টেন্ডস টু জিরো। তাহলে এইটা যখন হবে, এটা হচ্ছে বিক্রিয়ার তাৎক্ষণিক হার, এই বিক্রিয়ার। তাহলে এটাকে আমরা এবার থেকে লিখব এইভাবে। বোঝা গেল কেন করলাম? এটা বড় ডেল্টা ছিল কারণ এর মানটা বড় ছিল, এর মানে চেঞ্জটা বেশি ছিল। এখানে তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে ডেল্টাটিটা খুব ছোট। তাই ডেল্টাটি সময়ের ব্যবধানটা যদি খুব কম হয়, তাহলে গাঢ়ত্বের পরিবর্তনটাও কি হয়ে যাবে, খুব কম হয়ে যাবে। তাহলে ওটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, ছোট ডি দিয়ে লিখতে পারি। তার মানে এই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়ার হার এইটা, বা কী লিখতে পারি, এটা সাইনের যা ব্যাপার তাই একই ব্যাপার সাইনের ক্ষেত্রে। মানে সাইনটা আমরা কি দেবো, এই বিক্রিয়ার, তাহলে কী দাঁড়ালো, এই বিক্রিয়ার অ্যাভারেজ রেট, যেটা গড় বিক্রিয়ার হার যদি লিখি, তাহলে আমরা এইভাবে লিখব, এটা হচ্ছে গড় বিক্রিয়ার হার। আর তাৎক্ষণিক বিক্রিয়ার হার যদি লিখি, তাহলে আমরা ছোট ডি দিয়ে লিখব। কেন? কারণ সময়ের ব্যবধানটা এক্ষেত্রে খুবই কম হওয়ায় এর মানটাও কী হয়ে যাবে, চেঞ্জটা খুব ক্ষুদ্র হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে পরিষ্কার, তাৎক্ষণিক বিক্রিয়ার হার একই জিনিস, সেম বিক্রিয়ার হার মানে কিন্তু সেম, উপরে গাঢ়ত্বের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, সময়ের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের ব্যবধান, এই দুটোর অনুপাত। এবার সেটা যদি তাৎক্ষণিক হয়, তাহলে খুব ছোট হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানটা, তাই ছোট ডি দিয়ে লিখব। সামনে মাইনাসের ব্যাপারটা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আর যদি গড় বিক্রিয়ার হার হয়, তাহলে ডেল্টাটা বড় দিয়ে লিখব। সামনে যেমন অ্যাজ ইট ইজ এখানে মাইনাস আসে, বিক্রিয়া জাতর ক্ষেত্রে প্লাস আসে, সেই রকম একই ব্যাপার। তো এটা তোমরা পড়ে অবশ্যই পার্থক্যটা করে নেবে। তাতে যদি একটু সংজ্ঞাটা মুখস্থ করতে হয় তো করতে হবে। এবার আজকে আমরা চলে যাব আজকের লাস্ট টপিকে। কিসে যাব? এই যে রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়ছি আমরা রাসায়নিক বিক্রিয়ার হারের, এতক্ষণ যে হার বললাম, এই রাসায়নিক বিক্রিয়ার হারের একক বার করব। কার একক বার করব? রাসায়নিক বিক্রিয়ার যে হার নিয়ে পড়ছি, বিক্রিয়ার হারের একক বার করব। খেয়াল করে দেখো এবার, সোজা জিনিস। তাহলে বিক্রিয়ার হার, আমি সাইন বাদ দিলাম। বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে হলে সামনে মাইনাস আসবে, বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে হলে সামনে প্লাস আসবে, আমি সব বাদ দিলাম। ওপরে কী জিনিস আসছে আমাদের? ওপরে আসছে গাঢ়ত্বের পরিবর্তন। সেটা বিক্রিয়ক হতে পারে, সেটা বিক্রিয়াজাত হতে পারে, গাঢ়ত্বের পরিবর্তন। আর নিচে কি আসছে? সময়ের পরিবর্তন, তাই তো? খেয়াল করে দেখো ওপরটায় কী আসছিল, খেয়াল করে দেখো। সাইনটা বাদ দিলাম আমি, সাইনটা তো এককে তো আর সাইনটা লাগবে না, সাইনটা বাদ দিচ্ছি। ওপরটায় কী আসছিল দেখো, গাঢ়ত্বের পরিবর্তন। আর নিচে কী আসছিল? সময়ের পরিবর্তন। সামনে একটা মাইনাস আসছিল, যাই হোক এখানে আমার মাইনাসটা নিয়ে কাজ নেই। জিনিসটা কি? বিক্রিয়ার হার মানে হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে এর একক কি হবে? এর একক হবে গাঢ়ত্বের একক তলায় সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক আমরা কি জানি? মোল পার লিটার। গাঢ়ত্বের একক আমরা কি জানি? ওপরে মোল পার লিটার আর নিচে কি হলো? সেকেন্ড। তার মানে একক কি হলো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো ক্লিয়ার কিনা? বিক্রিয়ার হার মানে কি হলো? বিক্রিয়া হারের এককে কি আসছে? বিক্রিয়া হারের, এখানে যদি একটু করে দিই, বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের একক। তাহলে বিক্রিয়া হারের এককটা কি হয়ে যাচ্ছে? গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে। তাহলে বিক্রিয়া হারের একক কি হবে? গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক আমরা কি জানি? মোল পার লিটার। সময়ের একক কি জানি? সেকেন্ড। তাহলে ওপরে মোল পার লিটার, নিচে সেকেন্ড, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এছাড়াও যখন গাঢ়ত্বকে গ্যাসের ক্ষেত্রে যদি অ্যাটমসফিয়ার দিয়ে প্রকাশ করা হয়, তাহলে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স, এই জাতীয় কিছু হতে পারে। তো বিক্রিয়ার হার সম্পর্কে এত অবধি থাক। আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। তো এরপরে দেখতে থাকবে, আমরা ডে 2 এর পরের দিন আসবো আবার।